৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি তাকলামাকান। বিরূপ প্রাকৃতিক পরিবেশ, পানির অভাব আর ঊষর মরুর বুকে একখণ্ড সবুজের সমারোহ তৈরি করেছে চীন। শুধু তাই নয়, তিয়ানশান পর্বত থেকে বয়ে আসা ঝর্ণা ব্যবহার করে অর্ধেক শহর ও অর্ধেক পার্কের এক নান্দনিক প্রকল্প বাস্তবায়ন করেছে। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে দেখা মিলবে প্রকৃতিকে ছুঁয়ে দিয়ে সভ্যতা বিকাশের এই নান্দনিক কেকিয়া প্রজেক্ট। চীনের সিনচিয়াং ঘুরে এসে বিস্তারিত দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদনে। তাকলামাকান সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং চীনের সবচেয়ে বড় মরুভূমি এটি। পামির মালভূমিকে পশ্চিমে রেখে উত্তরে তিয়ানশান পর্বতের কোল ঘেঁষে ৩,৩৭,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এই মরুভূমি। উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের এই মরুভূমির আবহাওয়া বৈশিষ্ট্যে নাতিশীতোষ্ণ হলেও পাল্টায় খুব দ্রুত। হঠাৎ বিরূপ হয়ে ওঠা প্রকৃতির কারণে স্থানীয়রা একে বলে সি অফ ডেথ বা মৃত্যু সাগর। উইগুর ভাষায় একটি কথা প্রচলিত আছে, তাকলামাকানে একবার গেলে আর কেউ ফিরে আসে না। এমনই দুর্গম মরু এলাকায় এখন মিলবে শত সহস্র গাছের সারি, বাগান আর স্বচ্ছ পানির লেক। মিলবে সুশীতল ছায়া আর মিটবে প্রাণ ভরে সবুজ দেখার স্বাদ। কি করে সম্ভব হলো? সিনচিয়াংয়ের তিয়ানশান পর্বত মূলত এই এলাকাটিকে দুটি অংশে ভাগ করেছে। এরই এক পাশে পড়েছে দক্ষিণ সিনচিয়াংয়ের শহর আকসু। আক শব্দের অর্থ সাদা বা স্বচ্ছ, আর সু মানে পানি, কাজেই আকসু শব্দের অর্থ দাঁড়ায় স্বচ্ছ পানি। শুধু নামে নয়, এখানে দেখা পাওয়া যায় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের স্রোতধারা। ১৯৬০ সালে কেকিয়া প্রকল্প নামের এই বনায়ন কর্মসূচি শুরু করে চীন। ১৯৮৮ সালে শুরু হয় কেকিয়া ক্যানেল খননের কাজ। কয়েক লাখ লোক এই খাল খনন করে প্রায় ৩০ বছরের দীর্ঘ সময় ধরে। স্থানীয় কেকিয়া মেমোরিয়াল হলে দেখানো হয় বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচির শুরুর দিকের প্রাণান্ত প্রচেষ্টা আর কঠোর সংগ্রামের নানা চিত্র। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আকসু মিউনিসিপ্যাল সরকার এই প্রকল্প দেখভাল করে। মূলত হেভেনলি মাউন্টেন থেকে আসা পানির স্রোতধারা কাজে লাগানো হয়েছে আকসুর বনায়ন কর্মসূচিতে। খাল খনন করে সে পানি বয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। গেল কয়েক দশক ধরে এই মরুভূমির ভেতরে মূলত একটি ওয়াসিস, অর্থাৎ একটি সবুজ একটি অঞ্চল গড়ে তোলার যে চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিফল আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার কিলোমিটার এলাকা মূলত এখানে বনায়ন করা হয়েছে এবং মাটির বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট প্রজাতির কিছু গাছ রোপণ করা হয়েছে এবং এখানকার স্থানীয় মানুষদের চর্চা, পরম পরিচর্যার মাধ্যমে এই বনায়ন কার্যক্রমকে সফল করা হয়েছে, যার ফলে হয়েছে যে একটি বিশাল মরুভূমির মাঝখানে, যেখানে আগে গাছই বেড়ে উঠতো না বা বড় হতো না, বেঁচে থাকতো না, সেখানে গাছ রোপণ করা হয়েছে, বনায়ন কর্মসূচি করা হয়েছে এবং এর মধ্যে মানুষের বসবাসের উপযোগী একটি পরিবেশ তৈরি করা হয়েছে। ২০০৬ সালে শুরু হয় তৃতীয় পর্যায়ের বনায়ন কাজ। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, আবার মাটিতে ৯০% পর্যন্ত পাওয়া যায় লবণ ও অন্যান্য খনিজের উপস্থিতি। ফলে বিশেষ প্রজাতির পাই ইয়াং গাছ, যার ইংরেজি নাম অ্যাসপেন ট্রি, রোপণ করা হয় এখানে। পরিকল্পনা অনুযায়ী পানি দিয়ে গাছের গোড়া ভিজিয়ে দেওয়া হয়, ফলে গাছগুলো বড় হয় খুব দ্রুত। বর্তমানে মরুভূমির ভেতর দিয়ে নির্মাণ করা ৫২২ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মহাসড়ক সহ অন্য আরও দুটি মহাসড়ক ও ছোট ছোট সড়কের পাশেও দেখা মিলবে গাছের সারি।
হাফ সিটি হাফ পার্ক স্লোগান নিয়ে গড়ে তোলা এই কেকেয়া প্রকল্পের লক্ষ্যই ছিল প্রকৃতিকে স্পর্শ করা। ফলে 2015 সালে মরুভূমিতে শুরু হওয়া শহর তৈরির কাজ এখন দৃশ্যমান। এই যে গাছপালাগুলো আপনারা দেখছেন, এই গাছপালাগুলো কিন্তু মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে এগুলো রোপণ করা হয়েছে। বর্তমানে সবুজে ঘেরা এই আকসু সিটিতে বসবাস করে উইগুর, মঙ্গোলিয়ান, কিরগিজ, কাজাক ও হান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় 7 লাখ মানুষ। অন্যদিকে আকসুর এই বনায়ন কর্মসূচি এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে মরুভূমির ভেতরে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় গার্ডেন বা বাগান হিসেবে। সাজিদ রাজু, সিনচিয়াং, চীন। সারা বিশ্বে ক্রমেই জনপ্রিয় হচ্ছে চীনের তৈরি নুডলস। বিশেষ করে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কোংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে ঐতিহ্যবাহী লো সিফেন নুডলস এখন ব্যাপকভাবে রপ্তানি হচ্ছে। নুডলস শিল্পখাত সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশে বেশি রপ্তানি হচ্ছে চীনের তৈরি নুডলস। স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ বলছে, চলতি বছর কেবল একটি এলাকা থেকে নুডলস রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। করোনা মহামারী শুরুর পর চীন জুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয় ও সবচেয়ে বেশি বিক্রিত রেডি টু কুক খাবার ছিল লু সিফেং নুডলস। চালের গুঁড়া দিয়ে তৈরি কিছুটা কড়া, ঝাঁঝালো ও অসাধারণ স্বাদের এই নুডলস দারুণ প্রিয় ভোজন রসিকদের কাছে। স্নেইল রাইস নুডলস নামেও পেয়েছে পরিচিতি। ঐতিহ্যগতভাবে এই নুডলস তৈরি হয় চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কোয়াংসেচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউছৌ শহরে। এবার সারা বিশ্বের ভোজন রসিকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে চীনের বিশেষ এই সুগন্ধি নুডলস। বিশেষ করে চীনের সঙ্গে খাদ্যাভ্যাসে মিল আছে এমন দেশগুলো চীনা নুডলস আমদানি করছে। তাই তো চীনের এই অঞ্চলে গড়ে উঠেছে নতুন নতুন নুডলস কারখানা। এমন একটি কারখানার বৈদেশিক বাণিজ্য বিভাগের কার্যক্রম পরিচালনা করেন ছেন চিহাও। তিনি জানান, সম্প্রতি বিপুল সংখ্যক বিদেশি ব্যবসায়ী এই এলাকা পরিদর্শন করেছেন এবং নুডলসের স্বাদ ও মান পর্যবেক্ষণ করছেন। আমাদের পণ্যগুলো অনেক বিদেশি এসে দেখে, পরীক্ষা করে আর কিনতে আগ্রহী হয়। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের গ্রাহকরা বেশি আগ্রহ দেখাচ্ছে। এইসব এলাকার মানুষ আমাদের এখানকার ঝাল ও মশলাদার লুও সিফেন নুডলস অনেক পছন্দ করে। নুডলস তৈরি করতে ব্যবহার করা হয় বাদাম, শুকনো শালগম সহ বিভিন্ন রকমের বীজ। ফলে চালের গুঁড়ার সঙ্গে মিলে অন্যরকম এক স্বাদ তৈরি হয়। আর এটাই এই নুডলসকে ঝাল ও টকের সমন্বয়ে দিয়েছে বিশেষ স্বাদ। ফলে চীন ও চীনের বাইরের মানুষের কাছে তুমুল জনপ্রিয় এই নুডলস। স্থানীয় একজন নুডলস প্রস্তুতকারী কোম্পানির এই কর্মকর্তা জানান, সরবরাহ ব্যবস্থা দ্রুততর করার কাজ করছেন তারা। বিশেষ করে বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দিতে ওই সব দেশে ওয়্যারহাউস নির্মাণ সহ নানা পদক্ষেপ নিয়েছেন। লো সিফেং নুডলসের ওজন অনেক বেশি আর দামে কম, কাজেই সরাসরি আকাশপথে এটি পাঠানো খুব সুবিধার নয়। বিদেশের স্থানীয় বাজারে আমরা কিছু ওয়্যারহাউস স্থাপন করেছি। এসব কারণে পশ্চিম মালয়েশিয়া থেকে যেসব ক্রয়াদেশ আসে তা আমরা পরের দিনেই সরবরাহ করতে পারি। কোয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কাস্টমস বিভাগের পরিসংখ্যান বলছে, বছর বছর এই নুডলস রপ্তানির পরিমাণ বাড়ছে। কাস্টমস বিভাগ জানায়, চলতি বছর শুধু লিউছৌ এলাকা থেকে লো সিফেন নুডলস রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়েছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে কাস্টমস কর্তৃপক্ষ অন্তত 305 ব্যাচ লুও সিফেন রফতানি তদারকি করেছে। এসব নুডলসের দাম 50 মিলিয়ন ইউয়ান বা প্রায় 7 মিলিয়ন মার্কিন ডলার হবে। গেল বছরের তুলনায় এই নুডলস রফতানির পরিমাণ 47% পর্যন্ত বেড়েছে। 2008 সালে লো সিফেং নুডলস অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। সাজিদ রাজু, সিএমজি বাংলা।
আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে খুব কাছ থেকে দেখেছেন বেইজিং ইউনিভার্সিটি অব কেমিক্যাল টেকনোলজির ব্রিটিশ অধ্যাপক ডেভিড ইভান্স। দীর্ঘদিন চীনে অবস্থান করে ও নানাভাবে দেশের পরিস্থিতি সম্পর্কে জেনে বুঝে গণমাধ্যমে নিজের অভিব্যক্তি বর্ণনা করেন এই প্রবীণ অধ্যাপক। তার মতে অন্য দেশের মতো নয়, বরং শি জিনপিং একেবারে তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করে ধীরে ধীরে দেশের শীর্ষ পর্যায়ে উঠে আসা গণমানুষের নেতা। আর তাই তো দেশের সব পর্যায়ের মানুষের চাহিদা ও মনের ভাষা বুঝতে পারেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2020 সালের জানুয়ারি মাসে বেইজিংয়ের গণমহাভবনে বসন্ত উৎসবের প্রীতি সম্মেলনে অংশ নিই আমরা বিদেশি বিশেষজ্ঞরা প্রথম সারিতে বসে আছি। প্রেসিডেন্ট শি জিনপিং এসে আমাদের সঙ্গে কথা বলেন। সেটাই ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। ছবিতে তার নেকটাই দেখা যায়, আমারটা দেখা যায় না। প্রতিবার এই অনুষ্ঠানে যোগ দিতে আমি এই নেকটাই পরি। এতে উৎকীর্ণ আছে পর্যায় সারণীর চীনা ভাষা সংস্করণ। প্রেসিডেন্ট শি জিনপিং আমার নেকটাই দেখে বলেন, আমি জানি আপনি কি করেন, আমিও আপনি একই ক্লাসের ছাত্র ছিলাম। আমি মনে করি তিনি এমন এক মানুষ যার সঙ্গে যে কেউ খাবার খেতে পারে, ঠাট্টা মশকরা করতে পারে, আড্ডা মারতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। তার মতো মানুষকে দেখে নার্ভাস লাগে না। বসন্ত উৎসবের প্রীতি সম্মেলনের সুদীর্ঘ ইতিহাস আছে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিদেশি বিশেষজ্ঞদের চীনাদের সঙ্গে এই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো জরুরি। অনেক বিদেশি বিশেষজ্ঞ বয়স্ক বা চীন থেকে চলে যাওয়ার কারণে এতে অংশ নিতে পারেন না। কেউ কেউ স্ত্রীকে নিয়ে অংশ নেন। চীনের জন্য অবদান রাখলে চীন কখনো তা ভুলে যায় না। তবে নিজের দেশে আপনি বৃদ্ধ হলে হয়তো আপনাকে ভুলে যাওয়া হতে পারে। 2020 সালের সেপ্টেম্বরে বিজ্ঞানীদের আলোচনা সভায় আমি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট শি জিনপিংকে দেখি। তখন দুটি বিষয় আমার মনে গভীর দাগ কেটেছে। একটি হচ্ছে, সভায় আমার কথা শেষে প্রেসিডেন্ট শির প্রথম কথা ছিল, কেউ আপনাকে অনুবাদের মেশিন না দেওয়ায় আমি উদ্বিগ্ন ছিলাম। আমার আশঙ্কা ছিল অন্যের কথা আপনি বুঝতে পারবেন কিনা। তবে আপনার কথা শুনে আমি বুঝতে পারি তারা আপনাকে অনুবাদের মেশিন দেয়নি এই কারণে যে আপনি চীনা ভাষা বোঝেন। আসলে আমি তার কথা শুনে খুব মুগ্ধ ও অবাক হয়েছি। প্রেসিডেন্ট শি জিনপিং এর এত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে চিন্তা করার আছে, অথচ তিনি লক্ষ্য করেছেন যে আমার অনুবাদের মেশিন ছিল না। বস্তুত তিনি শুধু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে চিন্তা করেন তা নয়, বরং ছোট ছোট বিষয় লক্ষ্য করেন। আর দ্বিতীয়টি হচ্ছে, তার কথা শোনার সময় আমি নোট নিচ্ছিলাম। শেষে আমার নোট এবং তার ভাষণের কাগজের তুলনা করে আমি বুঝেছি যে নোটের 30% তার আসল কাগজে ছিল না, যেমন বিজ্ঞানের ইতিহাস ইত্যাদি। চীন ছাড়া বিদেশের অনেক তথ্য উপাত্তও ছিল তার ভাষণে, যা কাগজে লেখা ছিল না, ছিল তার মাথায়। এমনটা বিদেশে খুব কম দেখা যায়। এমন নেতা দুর্লভ যে খুব গভীরভাবে বিজ্ঞানের বিষয় ব্যাখ্যা করতে পারেন। আমার মনে হয় আমি বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজে নিয়োজিত ব্যক্তি। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, অনেকেই বুঝতে পারেন না যে অক্সফোর্ডের ডক্টরেট ডিগ্রিধারী ও ইউনিভার্সিটি অব কেমিক্যাল টেকনোলজির অধ্যাপক হয়েও আপনি কেন শিশুদের ক্লাস নিতে এত আগ্রহী। প্রেসিডেন্ট শি সবসময় জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং বিজ্ঞান জনপ্রিয়করণ খুব গুরুত্বপূর্ণ। এই যেন বিমানের দুই পাখার মতো। তাকে প্রায় সময়ই বিভিন্ন একাডেমি, হাইটেক প্রতিষ্ঠান পরিদর্শন করতে দেখা যায়। হংকংয়েও তিনি প্রথমে একটি বিজ্ঞান উদ্যান পরিদর্শন করেন। হংকংয়ের তরুণ বিজ্ঞানীদের তিনি বলেন, তাদের উচিত বেশি করে মূল ভূভাগের সঙ্গে সহযোগিতা করা।
আমার মনে হয় চীনের নেতার এক গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে তিনি তৃণমূল পর্যায়, যেমন গ্রামের প্রধান, থানার প্রধান থেকে শুরু করে ধীরে ধীরে শহরের প্রদেশের প্রধান হয়েছেন, তারপর হয়েছেন দেশের শীর্ষ নেতা। এভাবে আপনি সমৃদ্ধ অভিজ্ঞতা লাভ করতে পারেন। তবে বিদেশের নেতাদের কথা আলাদা। শি জিনপিং একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী নেতা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ছেংতুতে শুরু হলো ৩১তম আন্তর্জাতিক ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস বা ছেংতু ইউনিভার্সিয়েট। অলিম্পিয়াড চলাকালে বিদেশি শিক্ষার্থী, প্রতিযোগী ও দর্শকদের চলাচল নির্বিঘ্ন করতে এর মধ্যে চালু করা হয়েছে নতুন দুটি স্মার্ট ট্রেন। বিদেশি ও ভিন্ন ভাষার ক্রীড়াবিদদের সঙ্গে যোগাযোগ সহজ করতে এখানে ব্যাপকভাবে বেড়েছে স্মার্ট ট্রান্সলেশন ওয়াকি টকিজের ব্যবহার। এদিকে ইভেন্ট কাভার করতে দেশ বিদেশের প্রায় ৩,০০০ সংবাদকর্মীর জন্য খোলা হয়েছে মিডিয়া সেন্টার। প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিদেশি খেলোয়াড়রা বলছেন, নিজ দেশের জন্য ঢেলে দিতে চান নিজেদের নিজের চিন্তা ও কল্পনার ঊর্ধ্বে উঠে নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে হবে। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারলেই সেরা পারফর্ম করা সম্ভব, আর তখনই প্রকৃত খুশি হওয়া যাবে। যারা সর্বোচ্চ পারফর্ম করবে তাদেরকেই কেবল সম্মান জানাতে পোডিয়ামে ডাকা হবে। আমি তাদের মধ্যে থাকতে চাই।
দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।